শেষমেশ ভিপি নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জুলাই ২৪ ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াস মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। এবার মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। গণঅভ্যুত্থানের কারণে বিএনপি সুবিধাভোগী নয়, বরং গণঅভ্যুত্থানের কারণে সবথেকে বেশি সুবিধা ভোগ করছে জামাত এবং এনসিপি। জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান। নুরু ভাইয়ের বাংলায় জামাত শিবিরের ঠাঁই নাই। এখন অনেকে বলতো যে এই ক্যারেক্টারটা আগাগোড়া একটা গোপন আওয়ামী লীগ এজেন্ট ছিল। তাহলে ভিপি নুরের কপাল পুড়ে যেত। আপনাদের কি মনে হয় তাহলে ভিপি নুরের যে এই যে প্রতিমন্ত্রিত্বটা সেটা থাকতো না, কারণ মন্ত্রিসভাটা পরিবর্তন হয়েছে। নুরা পাগলা, এই যে বরিশাল্লা খাটার ছোট লোক, গরিব, মৃত্যুক দোকালাস, পার্লামেন্টে দেখে দেখে পড়তে পারে না। প্রতিমন্ত্রী সাহেব রে, ভিপি নুর সাহেব হিরো হয়ে গেছে এখন। আমাদের ইলিয়াস হোসেন, ওনার প্রতিবেদনটা বাইর হওয়ার পর থেকে না উনি এতটা গরম খাইছে ভাই, কল্পনা করতে পারবেন না, কেউ তো ধরে রাখতে পারতেছে না। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি সরকারের বর্তমান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর, দর্শক শ্রোতা, তিনি কঠিনভাবে ফেসে গেছেন। তিনি কিন্তু জামাতকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করতেছিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের শর্ট ভিডিও ক্লিপও দেখতে পারতেছেন। সেখানে ভিপি নুরুল হক নূর জামাতকে বলতেছিল আওয়ামী লীগের মতোই জামাতকে নিষিদ্ধ করতে হবে। এখন জামাতকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ ভালো থাকবে না, ঐক্যমত্য হয়ে প্রয়োজন হলে জামাতকে নিষিদ্ধ করতে হবে। তাছাড়া তিনি এখন আবার বলতেছেন জামাতকে নিয়ে কথা বললেই জামাত মানে অনলাইন ফ্রিল্যান্সারদের লেলিয়ে দেয়, মানে ওইদিকে আছে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে লেলিয়ে দেয়, কারণ তারা জামাতকে নাকি সাপোর্ট করে। তো সবকিছু মিলিয়ে যখন এই ভিপি নূর বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিরোধী দলকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করে, জামাতের আমিরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করে, তখন বিএনপি সরকারই তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিওটিতে বেশি কথা বাড়াবো না। ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। তো দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াস মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোর 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে হারিয়ে। আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম যে আমার আগে এইটার ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু এইভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক, কমেন্ট, রিয়াকশন বলে, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে। কিরকম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লাইক কিংবা কমেন্ট এরকম। সেখানে আমি একটা, আমাকে একজনে বলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এটা। কালকে আমি বিশেষ করে দুইজন ইউটিউবার, এই আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা একসময় আমাদের সাথে অ্যাক্টিভিজম করেছে, আমরা আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা বিশেষ করে দু একজন এত বুদ্ধিজীবী, তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে। যখন পারে নাই, বিশেষ করে আমরা দেখেছি যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই সম্রাট, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচক ভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারেনি, আবার তারা গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপি কে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে। অনেকে প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদেরকে প্রধান উপদেষ্টা যেন বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, ও একদিন বলছে কি, ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি নাকি পিনাকি একটা দায়িত্ব দিয়েছে যে মেট্রো রেলে বৈশা ওই একজনের তার ভিডিওটা দেখবে, আর সে ওইটা ছবি তুলে তার কাছে পাঠাইবে, সে ওটা পোস্ট দিবে যে মেট্রো রেলে তার মাঝে মধ্যে ওই চায়ের দোকানে ভিডিও। এটা কিন্তু তার মানে এটা প্ল্যান, এটাতে সে বুঝাতে চায় যে সে একটা বিশাল বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, তার একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের সাথে
যে জামাতের পক্ষে যারা কাজ করতেছে। আমরা যখন এই তারেক ভাই, আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথা বলতে আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতাবাদ, দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লীলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াস মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাচ্ছি সিস্টেম, গতকালকে একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজি লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার, এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারা সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। এই কিছুদিন আগেও এদেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন, এবং তিনি যখন পালিয়ে গেলেন এত দুর্ভাগা জাতি জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের দুটি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলের ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90 মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাঘর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন, বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সবকিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনে যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তার উপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন, তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে এসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারেনি। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর, তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে। এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারে। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষক তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি
24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলে কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। আমার সোনা চাঁদের কোনায় আর কি বলবো, ডাক্তার উকিল নয়তো তোরে মন্ত্রী বানাবো। কেন মন্ত্রী বানাবো রে? তোরে মন্ত্রী বানাবো, তারপরে 7 পুরুষ বসেই খাবো। অর্থাৎ এই লুরু ভাইয়ের বাংলা, লুরু না মানে আমি ভুল, ওর সময় একটা জোশের সুরে চলে আসবে, নুরু ভাইয়ের বাংলায় জামাত শিবিরের ঠাঁই নাই। এখন অনেকে বলতো যে এই ক্যারেক্টারটা আগাগোড়া একটা গোপন আওয়ামী লীগ এজেন্ট ছিল, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নুরুকে দেখতেই পারে না। কিন্তু আজকে জামাত শিবিরের কপালে দুঃখ লাগতেছে। অনেকে যারা মনে করছিলেন জামাত শিবিরের নেতাকর্মীরা যে শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমরা তো এখন কোন অবস্থায় আছি, খালি আগামী দিনে বাংলাদেশে আমরা জামাত শিবির দিয়ে ভরাই ফেলবো। কিন্তু আপনাদের জন্য ভাই দুঃসংবাদ, নুরু ভাই যেই ঘোষণা দিছে, এই ঘোষণার পরে জামাত শিবিরের নেতাকর্মীদের কতটুকু পাওয়ার আছে এটা কিন্তু দেখা যাবে। কমেন্টে লিখতে পারেন কারা কারা নুরুর এই বক্তব্যে রাজি। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত করিয়া সংলাপ হয়েছিল না, ওইরকম আবার প্রয়োজনে সংলাপ হবে। মানে আমরা যারা আছি আমরা তো চা বিস্কুট খাবো না, দেখবো আর কি, থাকে না অনেক সময় একজনে খায় আরেকজনে দেখে মজা পায়, ওই আর কি। তো এরকম চা বিস্কুট হবে, সংলাপ হবে, কিন্তু ফাইনালি কি হবে? জামাত শিবিরকে আবারও নিষিদ্ধ করা হবে। কিন্তু ভিপি নুরের এই দুঃস্বপ্ন এটা কি সত্যি হবে? আজকের যে ভিপি নুর, বিশ্বাস করেন আমি তো অনেক আগে থেকে কথা বলি, আমার গাইল লাইতে নো, এই ভিপি নুরের উত্থানের পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই জামাত শিবিরের। আওয়ামী লীগের শাসনামলে এনটি আওয়ামী লীগ হিরো আলমও যদি দাঁড়াইছে, আপনি দেখেন আরাফাতের বিরুদ্ধে তার পাশ করার অবস্থান তৈরি হয়েছে। কেন? বিএনপি এবং জামাত শিবির তারা কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিত। আর বিশেষ করে জামাত শিবির এক সময় ভিপি নুরকে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব দিকে তারা কিন্তু সাপোর্ট দিয়েছে। কেন? ভিপি নুর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতো, তলে তলে মিল ছিল। অনেকে বলেন, আমরা আসলে এগুলো প্রমাণ জানি না, তবে নুরু একবার বলছিল যে নেত্রীরা দেখলে নাকি মানে শেখ হাসিনা দেখলে তার আম্মুর মতন মনে হয়, এরকম হালকা ভিজাইছিল আর কি। যাই হোক, তো এখন যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আমাদের প্রবাসী কল্যাণ, যিনি প্রবাসীদেরকে প্রতিনিয়ত কি দিচ্ছেন তিনি ভালো জানেন, তিনি তার নিজের বেতন 10 লাখ দাবি করতেছেন, মন্ত্রীদের সুযোগ সুবিধা চাচ্ছেন, এই প্রবাসীদেরকে দিয়ে যিনি মানে একটা সময় আজকের দিনটাতে আসছেন, আজকে সেই প্রবাসী এবং বৈদেশিক কল্যাণ প্রতিমন্ত্রী, যিনি কর্মসংস্থানের প্রতিমন্ত্রী আমাদের বিপি নুরুল হক নূর, বর্তমান রানিং এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তিনি আপনার এই মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য ডাক দিচ্ছেন। তবে প্রবাসীদেরকে নিয়ে কি করতেছেন নুরুর একটু বলা দরকার। এখন কেন আসলে এই ঘটনাটা? কুষ্টিয়ায় আপনার জামাত শিবিরের সাথে একটা সংঘর্ষ হয়েছিল ছাত্র অধিকার পরিষদের। সেখানে আবার ছাত্র অধিকার পরিষদের একজন নেতা ছিল সোহান, তাকে মনে আবার তারা খুব ভালোভাবে মাইক টাইট দিছে। এরপরে সে হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে ওই সোহানকে দেখতে গিয়া আবেগে জোশের ঠেলায় নুরু মুখ দিয়ে যে কথা বের করছে, এই কথার পরে নুরুর অবস্থা কি হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা অনেকে চিন্তা করতেছি। তো এর মধ্যে সাংবাদিক ইলিয়াস সে আবার এক ভিডিও বের করে দিছে। এরপর দিন নুরু আবার জামাত শিবিরকে গাইলাচ্ছে, ইলিয়াসকে গান্ডু বলতেছে, পিনাকিরে সান্ডু বলতেছে, হ্যাঁ, তো এরকম নানান কথা বলতেছে। এখন কেন? নুরু বলছেন যে আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তো তার মানে সেটার পক্ষেই ছিল। কিন্তু তখন তো মস্কা লাগাইছে, ভাজ লাগাইছে। অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে, বিএনপিকে বিষয়টি ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য করে আবারও জামাত শিবিরের মতন উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যখন ক্ষমতা হাতে আসে তখন একটা কামড়াকামড়ি শুরু হয়, কে খাবে তো কে খাবে না, কে পাবে তো কে পাবে না। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, একলা খাইছে, বাকিরা পায় নাই, আওয়ামী লীগ কামড়াকামড়ি করতো। এখন আবার ধরেন তখন বাকিরা সবাই একটা টিম ছিল, এখন আবার আওয়ামী লীগ নাই, বিএনপি ক্ষমতায়, জামাত মানে বিরোধী দল, এনসিপি তাদের উইং, তো সবকিছু মিলাইয়া এরা একে অন্যের উপরই নিজেরা। আপনি দেখবেন যে বিএনপির জায়গা থেকে এতটা বেশি নাই, কিন্তু এই যে আলাদা কয়েকটা জোড়াইছে, রাশেদ খান, তারপর হচ্ছে ভিপি নূর, আর বেশ কয়েকটা আছে, এরা দেখবেন প্রতিনিয়ত, এনসিপিরও কিছু আছে, এই এরা নিজেরা সারা দিন বিশ্বাস করেন ভালোই বিনোদন দেয়। কে বিনোদন দিচ্ছেন? তো এখন নুরুর এই বক্তব্যকে কেন্দ্র করে জামাত শিবিরের পোলাপান্ত ভাই ফেসবুকে খুবই গরম। তার বক্তব্য হচ্ছে যে গত 6 মাসে জামাত শিবির একটা জালিম সংগঠনে পরিণত হয়েছে। আমার না নুরুর কথা আর কি। উগ্রবাদী এই গোষ্ঠী এখন থেকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, তা না হলে ভাইরাসের মতন তারা ছড়িয়ে পড়বে সমাজে এবং দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। আর জামাত শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফেসিস্ট। তার মানে দেখেন কই নিয়ে গেছে জামাতের আজকের দিনে, অর্থাৎ আওয়ামী লীগও ফেসিস্ট, জামাতও ফেসিস্ট, শিবিরও ফেসিস্ট, রক্ষাটা ফেসিস্ট, এই নুরু বলে আর কি এরকম কথা।
এখন নুরুর এই বক্তব্য, ও যে এখন ক্ষমতায় আছে, এখন তার কারোর দরকার নেই, এখন হচ্ছে সরকারি যত সুযোগ সুবিধা। ইলিয়াসের ভিডিওতে কত কিছু দেখলাম, সত্যি তা আল্লাহ ভালো জানে, আমরা গরিব মানুষ, এত কথা বলার সুযোগ নাই। মন্ত্রী সাহেব, প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক মন্ডলী, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? বিপি নুরুল হক নূর যে কথাগুলো বলতেছে জামাতকে উদ্দেশ্য করে, তাছাড়া জামাতের আমির আজকে আবার একটা প্রোগ্রামে অনেক ধরনের কথাই বলেছে, সেই ভিডিও ক্লিপও আপনাদেরকে দেখিয়েছি। অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস হোসেন সবাই কিন্তু ভিপি নূরের পিছনে লেগেছে। রাজনৈতিক কিছু বিশ্লেষকরা মনে করতেছেন হয়তো ভিপি নূরের মন্ত্রিত্ব থাকবে না, তিনি মন্ত্রিত্ব হারাবে। তো দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।